আগামী নির্বাচনে বেশিরভাগ মানুষের সমর্থন পাবে বিএনপি। রাজশাহীর সম্মেলনে তারেক রহমান শিগগিরই দেশে ফেরার আশাবাদ। ছাত্র সংগঠন যেন শিক্ষার্থীর মুখোমুখি না হয়, প্রত্যাশা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির। শিবির অংশ নেয় মিটিং বর্জন বাম দলগুলো। আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা। কলকাতায় আওয়ামী লীগের অফিসের বিষয়টি পর্যবেক্ষণ করছে সরকার, জানালেন প্রেস সচিব। এক যুগেরও বেশি সময় ভোট হয় না নরসিংদীর চাঁদপুর ইউনিয়ন পরিষদে। নতুন জনপ্রতিনিধি নির্বাচিত না হয় ব্যাহত হচ্ছে উন্নয়ন। ভালো ফলনের পরও লোকসানে কুষ্টিয়ার পাট চাষিরা। ন্যায্য মূল্য না পাওয়ায় বিঘা প্রতি ঘাটতি থাকছে 5 থেকে 10 হাজার টাকা। ভারতের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুমকি পাকিস্তানের সেনাপ্রধান অসীম মনিরের। সিন্ধুতে বাঁধ দিলে ভারতের ওপর আক্রমণ করা হবে। এবং অনূর্ধ্ব 20 নারী এশিয়া কাপে ইতিহাস গড়ল বাংলাদেশ। প্রথমবারের মতো মূল পর্বে সাগরিকারা সেরা 3 রানার্স আপের একটি। দেখছিলেন শিরোনাম সংবাদ, সকালের সঙ্গে আছি আমি শিখা আজিজ। বিএনপির ওপর দেশের মানুষের আস্থা আছে, যার প্রতিফলন আগামী নির্বাচনে ঘটবে বলে আশা করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে এই কথা বলেন তিনি। পতিত সরকার দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, নির্বাচিত হলে চ্যালেঞ্জ নিয়ে দেশ গড়ে তুলবে বিএনপি। এ সময় দেশবাসীর সঙ্গে দ্রুতই সরাসরি দেখা হবে বলে জানান তিনি। কাজী শাহেদের প্রতিবেদন। দীর্ঘ 16 বছর পর অনুষ্ঠিত হলো রাজশাহী মহানগর বিএনপির সম্মেলন। রোববার সকালেই নগরীর পাঠানপাড়ায় সম্মেলনস্থলে জমায়েত হয় নেতাকর্মীরা। দুপুরে শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। বিকেলে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, জনরোষে স্বৈরাচার পালিয়েছে, এখন মূল লক্ষ্য গণতন্ত্র সমুন্নত রাখা। আগামী জাতীয় নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার বাস্তবায়ন হবে। দেশের জনগণ বিএনপির উপরেই আস্থা রাখতে চায় বলে জানান তিনি। স্বৈরাচার বিতাড়িত হয়েছে, জনগণের রাজনৈতিক অধিকার ধীরে ধীরে প্রতিষ্ঠার দিকে এগিয়ে যাচ্ছে। আগামী নির্বাচনের মাধ্যমে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ ইনশাল্লাহ বাস্তবায়িত হবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামী নির্বাচনে ইনশাল্লাহ দেশের অধিকাংশ জনগণের সমর্থন ধানের শীষ তথা বিএনপি পাবে। প্রতিত সরকার দেশের আইনশৃঙ্খলা, বিচার ব্যবস্থা, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য খাত সহ সব কাঠামো ধ্বংস করে দিয়েছে। তাই বিএনপি নির্বাচিত হলে চ্যালেঞ্জ নিয়ে দেশকে গড়ে তুলবে বলে জানান তারেক রহমান। স্বৈরাচার এই দেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীকে ধ্বংস করে দিয়েছে, অর্থনৈতিক ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। প্রত্যেকটি ব্যবস্থাকে তারা ধ্বংস করে দিয়েছিল তাদের নিজেদের স্বার্থে। আমরা সরকার জনগণের সমর্থন নিয়ে ইনশাল্লাহ সরকার গঠনে সক্ষম হলে পরে আমাদেরকে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হবে। ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্সা আদায়ে প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাওয়ারও ঘোষণা দেন তিনি। আমরা দেখেছি কিভাবে ফারাক্কার কারণে আজ পদ্মা নদী শুকিয়ে যাচ্ছে, পানির অভাবে কিভাবে চারিদিকে মরুভূমি হয়ে যাচ্ছে ধীরে ধীরে। আমাদেরকে চেষ্টা করতে হবে, আমরা আন্তর্জাতিক আদালতে যাব দরকার হলে, আমরা জাতিসংঘে যাব দরকার হলে, আমাদের পানির হিস্সা বের করে নিয়ে আসতে হবে। মানুষের কর্মসংস্থান সৃষ্টি সহ ভঙ্গুর রাষ্ট্রীয় কাঠামো মেরামতে চ্যালেঞ্জ মোকাবেলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ইনশাআল্লাহ অতি শীঘ্র আপনাদের সামনে সামনাসামনি সরাসরি দেখা হবে। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। বর্তমানে দেশে মোট ভোটার 12,61,70,900 জন। এর মধ্যে নতুন ভোটার 24,38,626 জন। রোববার সকালে দেশের সব নির্বাচন অফিসে ভোটার তালিকার হালনাগাদ সম্পূরক তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। কোনো ভুল ত্রুটি থাকলে সংশোধনের জন্য ভোটাররা আপত্তি জানাতে পারবেন 21 আগস্ট পর্যন্ত। শিউলি রায়ের রিপোর্ট। রোববার সকালে রাজধানী আগারগাঁয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিনিয়র সচিব আক্তার আহমেদ। জানান, এবার হালনাগাদে প্রায় 45 লাখ ভোটার অন্তর্ভুক্ত হয়েছে, আর 21,32,590 জন ভোটার মারা যাওয়া ও অন্যান্য কারণে বাদ পড়েছে। ফলে নতুন ভোটার যুক্ত হয়েছেন 24,38,626 জন। সচিব আক্তার আহমেদ বলেন, ভোটাররা দাবি আপত্তি জানাতে পারবে আগামী 21 আগস্টের মধ্যে। এরপর 24 আগস্টের মধ্যে এসব আপত্তি নিষ্পত্তি করবে ইসি। এরই মধ্যে অন্যান্য কার্যক্রম শেষে 31 আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
24,38,626 এর সাথে আমরা যে ভোটার আমাদের অ্যাজ অন টুডে যে ভোটার তালিকা আছে 12,37,32,74 এর সাথে যদি এই প্রাপ্ত ভোটারের সংখ্যা আমরা যোগ করি তাহলে আমাদের ভোটারের সংখ্যা যে দাঁড়াবে 12,61,70,900। 31 অক্টোবরের মধ্যে যাদের বয়স 18 বছর পূর্ণ হবে তারাও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবে। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। নিবন্ধন চেয়ে জাতীয় নাগরিক পার্টি সহ 16টি নতুন রাজনৈতিক দলের আবেদন নির্বাচন কমিশনের প্রাথমিক যাচাই বাছাইয়ে উত্তীর্ণ হয়েছে। কমিশনের পক্ষ থেকে রোববার সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বলা হয়েছে, মাঠ পর্যায়ে যাচাই বাছাইয়ের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন। এর আগে নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের আবেদন করা 144টি দলের কোনোটি প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হতে পারেনি। পরে ভুল ত্রুটি সংশোধনের জন্য দলগুলোকে 15 দিনের সময় দেয় ইসি। ছাত্র সংগঠনগুলো কোনো অবস্থানেই যেন শিক্ষার্থীদের মুখোমুখি না হয়, এমন প্রত্যাশা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান। বলেন, হলগুলোতে শিক্ষার্থী বান্ধব রাজনীতির লক্ষ্যেই আলোচনা চলছে। শিবিরের গুপ্ত কার্যক্রম ও মুক্তিযুদ্ধকালীন অবস্থান নিয়ে বিতর্ক তুলে ঢাবি প্রশাসন ও ছাত্র সংগঠনের রোববারের বৈঠক বর্জন করে বাম দলগুলোর নেতারা। সাদ আহমেদের রিপোর্ট। আবাসিক হলে ছাত্র রাজনীতি বন্ধ এবং ডাকসু নির্বাচন নিয়ে সক্রিয় 21 সংগঠনকে আলোচনায় আমন্ত্রণ জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার বিকেল 3টার পর থেকেই উপস্থিত হতে শুরু করেন দলগুলোর নেতারা। শুরু হয় রুদ্ধতার বৈঠক। তবে মাত্র 10 মিনিটের মাথায় ছাত্র শিবিরের উপস্থিতিকে কারণ দেখিয়ে সভা বর্জন করতে থাকে বাম সংগঠনের নেতারা। আমাদের ওয়াকআউট করার কারণ হচ্ছে যে বারবার করে ইসলামী ছাত্র শিবির যারা কিনা 90-এর যেই সামাজিক চুক্তি, সেই সামাজিক চুক্তি অর্থাৎ পরিবেশ পরিষদের আন্ডারে একটি নিষিদ্ধ সংগঠন, তারা কিভাবে করে কোনো ধরনের প্রক্রিয়া ছাড়া এই ক্যাম্পাসে নরমালাইজড হয়ে গেল, সেই বিষয়ে আমরা ধিক্কার জানিয়ে গিয়েছি। আমরা বারবার বলেছিলাম যে স্বৈরাচার এবং রাজাকার এদেরকে নিয়ে গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম করা সম্ভব নয়। ছাত্র শিবিরকে পুনর্বাসন করবার কোনো সুযোগ নেই, আমরা সেই কথাটি বলেই ওয়াকআউট করে বের হয়ে এসেছি। জবাব দেন শাখা ছাত্র শিবির সভাপতি SM ফরহাদ। তিনি বলেন, আওয়ামী বিরোধী আন্দোলনের সময় অপরাধে জড়িত দলগুলোই এখন ষড়যন্ত্র করছে। যারা আওয়ামী লীগকে সেই সময় ছাত্রদল এবং শিবিরের পরিচালিত সারা দেশব্যাপী আন্দোলনকে ক্রিমিনালাইজ করে আওয়ামী লীগকে এম্পাওয়ার করেছিল, 153টি আসন বিনা নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতাকে দীর্ঘায়িত করাটাকে সাপোর্ট দিয়েছিল, তাদের কারো বিরোধিতা, তারা কারো বয়কট খুব বেশি আসা যায় না। কথা বলেন ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। জানান, অপরাজনীতি বন্ধে সুনির্দিষ্ট রূপরেখা দিয়েছেন তারা। আমরা আমাদের মতামত ব্যক্ত করলাম যে ক্যাম্পাসে এবং হল পর্যায়ে কি ধরনের রূপরেখা প্রয়োজন, একটা রূপরেখা, লিখিত রূপরেখা প্রয়োজন, যে এর বাইরে কেউ কিছু করতে যেন না পারে, ছাত্র রাজনীতি কোনো কিছু যেন না থাকে, সেই বিষয়গুলো আমরা তুলে ধরেছি। উপাচার্য ডক্টর নিয়াজ আহমদ খান জানান, আবাসিক হলে শিক্ষার্থী বান্ধব পরিবেশ তৈরির জন্য আলোচনা চলবে। সভা বর্জনকে তিনি গেলো আমলের নেতিবাচক আবেগের ফল বলে মন্তব্য করেন। আমাদের আজকে যে সংগঠনগুলো অংশ নিয়েছে তারা চমৎকার কিছু পরামর্শ দিয়েছে। এই আলোচনা আমাদের জিয়ে রাখতে হবে, ছাত্রীদের সাথে যাতে কোনোভাবেই আমাদের ছাত্র সংগঠনগুলো মুখোমুখি না হয়, কারণ ছাত্র সংগঠনের অনেক বড় অবদান আছে। সুতরাং আমরা চেষ্টা করব যে কোনোভাবেই যেন আমাদের নিবর্তনমূলক ব্যবস্থায় ফেরত না যাই। শিক্ষক রাজনীতি বন্ধের দাবিও জানায় ইসলামী ছাত্র আন্দোলন। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। 3 দিনের সফরে আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সফরে জনশক্তি রপ্তানি ও বিনিয়োগ বিশেষ গুরুত্ব পাবে জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, শ্রম, প্রতিরক্ষা, জ্বালানি সহ বিভিন্ন খাতে 5টি সমঝোতা স্মারক সই করবে দুদেশ। রোববার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। আওয়ামী লীগের কর্মকাণ্ড ও কলকাতায় অফিস খোলার বিষয়টি সরকার পর্যবেক্ষণ করছে বলেও জানান প্রেস সচিব। আরও জানাচ্ছেন তন্দ্রা তারণ্য। 3 দিনের সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সফরের বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। এ সফরে দুদেশের মধ্যে প্রতিরক্ষা, জ্বালানি সহ 5টি বিষয়ে সমঝোতা স্মারক সই হবে বলে জানান তিনি। অভিবাসন ও বিনিয়োগ বিশেষ গুরুত্ব পাবে জানিয়ে প্রেস সচিব বলেন, এ সফরে দুদেশের সম্পর্ক অনন্য উচ্চতায় যাবে। মালয়েশিয়ার সাথে আমাদের এবার
খুব অনেক গভীর আলোচনা হবে। চিফ অ্যাডভাইজারের সাথে তাদের প্রাইম মিনিস্টারের আলোচনার বাইরেও আমাদের প্রবাসী কল্যাণ অ্যাডভাইজার যাচ্ছেন, উনি কথা বলবেন। এ সময় নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করাই সরকারের বড় দায়িত্ব বলেও জানান তিনি। সবাই যেন খুবই উৎসবের সাথে ভোট দিতে পারেন তাদের পরিবার পরিজন নিয়ে, সেই জন্যই আমরা তাদের প্রত্যেকটা ইলেকশন সেন্টারের 47,000 প্রত্যেকটা যাতে আমরা সিকিউরিটি ইনশিওর করতে পারি, সেই জন্য এই বডি ক্যাম্প প্রকিউরমেন্ট করা হচ্ছে। কলকাতায় আওয়ামী লীগের কার্যালয় ও অন্যান্য কর্মকাণ্ড নিয়ে প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, বিষয়টি পর্যবেক্ষণ করছে সরকার। তারা বাইরে কি করছে আমাদের অবশ্যই আমরা মনিটরিং করছি। তন্দ্রা তারণ্য, দেশ টিভি, ঢাকা। অল্প সময় করা সংস্কার ব্যর্থ হলে তার দায় শুধু অন্তর্বর্তী সরকারের নয়, সবার, এমন মন্তব্য করেছেন শ্রম উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, চাপিয়ে দেওয়া সংস্কার টেকসই হবে না। রোববার রাজধানীর একটি হোটেলে সিপিডি আয়োজিত সংলাপে এসব কথা বলেন তারা। এ সময় সরকারের পদক্ষেপে দেশের অর্থনীতি রক্ষা পেয়েছে বলে জানান সিপিডি নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। মোহাম্মদ আলাউদ্দিনের রিপোর্ট। আশা করি মনে রাখবেন। রোববার অন্তর্বর্তীকালীন সরকারের ৩৬৫ দিন শীর্ষক সংলাপ আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। এতে আইন শৃঙ্খলা, প্রশাসনিক স্থিতিশীলতা, অর্থনীতি পুনরুদ্ধার, শিক্ষা ও স্বাস্থ্য খাত পুনর্গঠন সহ নানা বিষয়ে কথা বলেন বক্তারা। ট্যাক্স বাড়াবেন, এটা বাড়াবেন, সেটা বাড়াবেন, নতুন সেক্টরেও তো আপনি কোনো কিছু ডেভেলপ করতে পারছেন না। ম্যানমেড ফাইবারে তো আমরা ট্যাপিংই করিনি। বিদ্যুতের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে এই মুহূর্তে সিদ্ধান্ত না নিলে আমাদের কিন্তু সামনে আরো বিপদ আছে। পলিসিটা একটা লম্বা সময়ের জন্য থাকা উচিত এবং আগের থেকেই বলে দেওয়া উচিত। সিপিডি নির্বাহী পরিচালকের মতে, অন্তর্বর্তী সরকারের পদক্ষেপে দেশের ভঙ্গুর অর্থনীতি বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা পেয়েছে। বেশ কিছু খাতে সংস্কার উদ্যোগ নিয়েছে, যেমন ব্যাংক খাতের মধ্যে অন্যতম উদ্যোগ, এবং এর ফলে আমরা দেখেছি রেমিটেন্স কিংবা রপ্তানি ইত্যাদিতে আয় বৃদ্ধি হয়েছে, বৈদেশিক মুদ্রা রিজার্ভ একটা ভালো অবস্থায় গেছে এবং এটার পতন ঠেকানো গেছে, এবং একটা বড় ধরনের অর্থনৈতিক বিপর্যয় থেকে অর্থনীতিকে রক্ষা করা গেছে। তবে দেশে আর্থিক খাতে স্থিতিশীলতা ফিরলেও রাজনীতিতে আসেনি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও অস্থিরতা কাটেনি জানিয়ে তিনি বলেন, এমন অবস্থায় বড় বিনিয়োগের আশা সমীচীন নয়। আমার স্টেবিলিটি আর আর্থিক খাতে কেবল এসেছে, রাজনৈতিক খাতে তো এখনো আসে নাই, সিকিউরিটি সিচুয়েশনও তো এখনো আনস্টেবল। তো সবকিছু মিলিয়ে এখনই কেউ বিনিয়োগে ঝাঁপিয়ে পড়বে, এই প্রত্যাশা যদি কারো থাকে, আমি বলবো সেটা কাল্পনিক। রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ছাড়া চাপিয়ে দেয়া সংস্কার টেকসই হবে না বলে জানান বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জানান, বিএনপি ক্ষমতায় গেলে ব্যবসায়ীরা স্বচ্ছতার সঙ্গে স্বাধীনভাবে ব্যবসা করতে পারবে। ট্রেড বডিকে আমরা দেব, আপনারা সেলফ রেগুলেট করবেন, ট্রান্সপারেন্টলি করবেন, উইথ ক্যাপাসিটি বিল্ডিং করেন, উইল গিভ ইট টু ইউ। অল্প সময়ে সংস্কার ব্যর্থ হলে তার দায় শুধু অন্তর্বর্তী সরকারের নয়, সবার বলে মন্তব্য করেন শ্রম উপদেষ্টা সাখাওয়াত হোসেন। আমরা চেষ্টা করেছি ভাই, যদি ফেলিওর হয়ে থাকে তাহলে আমার একার ফেলিওর না, আপনাদেরও ফেলিওর আছে। মত প্রকাশের স্বাধীনতা সহ মানুষের মৌলিক অধিকার নিশ্চিতে সরকার কাজ করছে বলেও জানান উপদেষ্টা। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে 5 আগস্ট রাজধানীর জানখারপুলে শহীদ শাহরিয়ার খান আনার সহ 6 জনকে হত্যার অভিযোগে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ 8 বরখাস্ত পুলিশের বিরুদ্ধে সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ আজ। বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল 1 এই সাক্ষ্য গ্রহণ শুরু হবে। সকালে এই মামলায় গ্রেপ্তার কনস্টেবল সুজন সহ 4 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এই মামলা 8 আসামির মধ্যে শাহবাগ থানার বরখাস্ত সাবেক ওসি মোহাম্মদ আরশাদ হোসেন, কনস্টেবল মোহাম্মদ সুজন মিয়া, মোহাম্মদ ইমাজ হোসেন ইমন ও মোহাম্মদ নাসিরুল ইসলাম গ্রেপ্তার আছেন। আর পলাতক আছেন বাকি আসামিরা। গত 14 জুলাই 8 আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে এই অভিযোগ গঠন করেন। শেখ হাসিনার মামলার পর জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় কোনো মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হচ্ছে এই মামলায়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী সাবরিনা মজুমদার, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সাবরিনা, রাজধানীর জানখারপুল হত্যা মামলার সূচনা বক্তব্য সাক্ষ্য গ্রহণ সম্পর্কে কি তথ্য রয়েছে জানাবেন?
ইশিকা চাংখারপুলের যে শহীদ আনাজ সেই ঘটনাটি গেল বছরের যে ঘটনাটি সেটির ঘটনাটির যে শহীদ আনাজ যে চিঠিটি লিখে আসলে গিয়েছিল সেটি কিন্তু আসলে আমাদের সবারই মনে আছে এবং সেই চিঠিটি পড়ে কিন্তু আমাদের দেশ বিশ্বের জাতি তাদেরকে কিন্তু আমাদের অনেক কাঁদিয়েছিল আসলে। সে কিন্তু 5ই আগস্ট যখন বিজয়ের মিছিল হয় তখন কিন্তু সে আসলে ছাত্র জনতার মাঝে আসলে গিয়েছিল এবং সেখানেই কিন্তু সেই শহীদ আনাজ তো নিহত হয়নি এবং সেই সাথে আরও 5 জন ছাত্র সেখানে নিহত এবং সেই মামলাটি আসলে চাংখারপুল মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়েরের পর আসলে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল 1 এবং পরবর্তীতে আসামি পক্ষের শুনানি হয় এবং রাষ্ট্রপক্ষের শুনানি হয়, তদন্ত প্রতিবেদন জমা হয় এবং পরবর্তীতে আজকে হচ্ছে এই মামলার সূচনা বক্তব্য এবং সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে এবং সূচনা বক্তব্য আসলে হওয়ার কথা রয়েছে 11:30টার দিকে। চিফ প্রসিকিউটর এই সূচনা বক্তব্য উপস্থাপন করবেন ট্রাইব্যুনালের সামনে। সূচনা বক্তব্যে যেটি হবে যে এই মামলাটি আসলে কিভাবে হয়েছিল বা এই ঘটনার আসলে প্রেক্ষাপট কী বা এই ঘটনার মধ্যে আসলে কোন আসামি আসলে কিভাবে জড়িত এই ঘটনায় সেগুলো আসলে তুলে ধরা হবে এবং সেই সাথে আসামি পক্ষের আইনজীবীরা আসলে কিভাবে অব্যাহতির আবেদন চেয়েছেন এবং ট্রাইব্যুনালে হচ্ছে প্রসিকিউশন আসলে কিভাবে বিচারের দাবি আসলে জানাবেন যে এটির সঠিক বিচার হয় এবং পরবর্তীতে আসলে সাক্ষ্য গ্রহণ হবে। তবে সাক্ষ্য গ্রহণে আমরা যেটি মনে করছি যে আজকে সাক্ষ্য গ্রহণে আসলে শহীদ আনাসকে নিহত হতে যদি প্রত্যক্ষদর্শী বা চাংখারপুলের ঘটনার সময় যদি এমন কোনো ছাত্র জনতা থাকে যারা সরাসরি আসলে সেইটি দেখেছেন তারাই আসলে আসবেন, অর্থাৎ জুলাই যোদ্ধারা যেরকমকে আমরা দেখেছি শেখ হাসিনার মামলায় কিন্তু 3 জন সাক্ষ্য গ্রহণ দিয়েছেন এবং সেখানে তারা 3 জনই কিন্তু আসলে জুলাই যোদ্ধা ছিলেন এবং সেই সাথে আমরা আজকে যেটি মনে করছি যে আজকেও কিন্তু জুলাই যোদ্ধারা আসবে, অর্থাৎ যারা এই চাংখারপুল ঘটনায় আসলে আহত হয়েছেন বা চাংখারপুলের ঘটনাটি আসলে সচক্ষে দেখেছেন এবং শহীদ আনাসের পরিবারের সদস্যরাও আজকে আসতে পারে। তো 11:30টার দিকে আসলে সূচনা বক্তব্য উপস্থাপন করবেন চিফ প্রসিকিউটর এবং পরবর্তীতে আসলে সাক্ষ্য গ্রহণে কি হয় বা তারা কি তথ্য আসলে উঠে আসে সেটি আসলে যখন সাক্ষ্য গ্রহণ শুরু হবে 11:30টায় তখন আসলে আমি আপনার মাধ্যমে দর্শকদের জানাতে পারবো। তো এই ছিল সর্বশেষ খবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ইশিকা। সাবরিনা, অনেক ধন্যবাদ আপনাকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী। সড়ক পরিবহন উপদেষ্টা ফাউজুল কবির খানের আশ্বাসে 12 আগস্টের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছে মালিক শ্রমিক পক্ষ। রোববার ত্রিপক্ষীয় বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানান তারা। সড়ক আইন পরিবর্তন ও গাড়ি আমদানিতে পরিবহন মালিকদের দাবি বিবেচনার আশ্বাস দেন পরিবহন উপদেষ্টা। বলেন, ফিটনেসবিহীন গাড়ির ক্ষেত্রে বেশি পুরনো গাড়ি আগে বন্ধ করা হবে। হাসান আল মাহমুদের রিপোর্ট। বাণিজ্যিক মোটরযানের ইকোনমিক লাইফ 30 বছর করা সহ 8 দফা দাবিতে আগামী 12 আগস্ট থেকে 72 ঘন্টার পরিবহন ধর্মঘটের ডাক দেয় পরিবহন মালিক শ্রমিকরা। এরই প্রেক্ষিতে রোববার রাজধানীর বিদ্যুৎ ভবনে মালিক শ্রমিকদের সঙ্গে বৈঠকে বসেন সড়ক পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান। যোগ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ, এনবিআর ও পুলিশ কমিশনারগণ। প্রায় 1 ঘন্টার বৈঠক শেষে পরিবহন ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয় মালিক শ্রমিক প্রতিনিধিরা। সরকারকে আমরা বোঝাতে পেরেছি যুক্তিসম্মত আইন আমরা ধর্মঘটটা করে কিছু নিজের কর্তৃত্ব এবং কৃতিত্ব দেখানো না। দেশটা আমাদের, দেশটা আপনাদের, দেশের সবাই। আমরা সে কারণে আমরা সরকারের এই উদ্যোগে আমরা একমত হয়ে আহত ধর্মঘট আগামী 12 তারিখ থেকে মালিক শ্রমিকরা মিলে সর্বসম্মত সিদ্ধান্তে সভাপতিকে অকুণ্ঠ সমর্থন দিয়েছে। তার গৃহীত সিদ্ধান্তের সাথে একমত করে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা। পরে উপদেষ্টা বলেন, গাড়ি আমদানিতে একটি বিশেষ দেশের ওপর নির্ভরতা কমাতে অন্য দেশ থেকে আমদানির সুযোগ, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়িগুলোকে অযথা হয়রানি বন্ধ, সড়ক পরিবহন আইনের সংস্কারের প্রস্তাবগুলো বিবেচনা করবে সরকার। কোনো একটা নির্দিষ্ট দেশের ওপর যাতে আমাদের গণযোগাযোগ ব্যবস্থা নির্ভরশীল যাতে না হয়, তো এই জন্য অন্যান্য সোর্স থেকে যাতে গাড়ি আসতে পারে, তো সেই জন্য ওনারা আমদানি নীতিতে কিছু পরিবর্তন চাচ্ছেন। ওনাদের জন্য একটা হাসপাতাল যেখানে কি বলে শ্রমিক মালিকদের একটা অগ্রাধিকার থাকবে, সেটাও আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সচিব আছেন, ওনারা আমরা এটা দেখব। শ্রমিক কল্যাণ তহবিল, তো সেটাও আমরা কেন কার্যকর হয় না এটা এবং কীভাবে কার্য করা যায় সেটা আমরা দেখব। তবে ফিটনেসবিহীন গাড়ির ক্ষেত্রে সবচেয়ে পুরনোগুলো আগে জব্দ করা হবে বলে জানান উপদেষ্টা। 60 দিনের মধ্যে আমরা একটা খসড়া। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা।
পুলিশ পরিদর্শক পদমর্যাদার ৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বিগত সরকারের সময় তারা বিভিন্ন থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি আলোচিত হারুন বিপ্লব সহ পলাতক ৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার করা হয়েছে। এসব কর্মকর্তার মধ্যে আছেন ডিআইজি, পুলিশ সুপার ও পুলিশ পরিদর্শক পদমর্যাদার। তারা সবাই পলাতক ও সাময়িক বরখাস্ত হয়েছেন। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে আলাদা প্রজ্ঞাপন জারি করে এসব সিদ্ধান্ত জানানো হয়। বলা হয়, পদক প্রত্যাহার করা পুলিশ সদস্যদের অনুকূলে পদক সংক্রান্ত আর্থিক সুবিধাদি বন্ধ করা হলো এবং ইতোপূর্বে পদক সংক্রান্ত গ্রহণকৃত যাবতীয় অর্থ ফেরত প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হলো। সামাজিক যোগাযোগ মাধ্যমে জিরো রিটার্ন দাখিল নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। রোববার এক বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, আইন অনুযায়ী জিরো রিটার্ন নামে কোনো রিটার্ন দাখিলের বিধান নেই। বলা হয়, কিছু পোস্টে রিটার্নের সব ঘর শূন্য দেখিয়ে দাখিল করা যায় বলে ভুল ধারণা প্রচার করা হচ্ছে। এভাবে অনেক করদাতা আয়, ব্যয়, সম্পদ ও দায়ের বিষয়ে অসত্য ঘোষণা দিচ্ছেন। কিন্তু আয়কর আইন 2023 অনুযায়ী প্রত্যেক করদাতাকে তার প্রকৃত আয়, ব্যয়, সম্পদ ও দায় সঠিকভাবে রিটার্নে দেখাতে হবে। স্যাটেলাইট সেবা ও টেলিভিশন রেটিং পয়েন্ট টিআরপি সেবা বাণিজ্যিকভাবে গ্রহণের জন্য বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের সঙ্গে 2টি চুক্তি সই করেছে দেশ টিভি। রোববার রাজধানীর কাকরাইল এইচআর ভবনে দেশ টিভির চেয়ারম্যান সাবের হোসেন চৌধুরী ও বিএসসিএল এর মহাব্যবস্থাপক শাহ আহমেদুল কবির নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্ণফুলী গ্রুপের সিনিয়র নির্বাহী পরিচালক এসপি জামান, দেশ টিভি নির্বাহী পরিচালক ও বার্তা প্রধান মহিউদ্দিন, নির্বাহী সম্পাদক ফারুক হোসেন ও কর্ণফুলী গ্রুপের মহাব্যবস্থাপক আনিসুজ্জামান। ঝিনাইদহের শৈলকুপায় গড়াই নদীর ভাঙনে কয়েকটি গ্রামের শত শত পরিবার ঘরবাড়ি হারিয়ে চরম দুর্দশায়। এ নিয়ে বিস্তারিত জানতে এখন যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মেহেদি হাসান সবুজ। সবুজ, নদী ভাঙনের তীব্রতা ও ক্ষতিগ্রস্ত মানুষের বর্তমান অবস্থা সম্পর্কে কি তথ্য রয়েছে আপনার কাছে? ইশিকা, ঝিনাইদহের আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এটি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার বুরুরিয়া গ্রাম। এই গ্রাম সহ আসলে আশপাশে যে 4-5টি গ্রাম আছে, এই গ্রামের মাঝখান থেকে বয়ে গেছে গড়াই নদী। এই গড়াই নদীর অব্যাহত ভাঙনে কিন্তু প্রতি বছরই শত শত বাড়িঘর কিন্তু বিলীন হচ্ছে। আমি যদি একটু দেখাই, এই যে আমার পাশে যে বাড়িটি আছে, এই বাড়িটি কিন্তু আসলে ভাঙনের প্রায় অর্ধেক কবলে চলে গেছে। পাশাপাশি আর কিছু 1 থেকে 2 দিন যদি বৃষ্টিপাত হয় অথবা পানি বৃদ্ধি পায়, সেক্ষেত্রে কিন্তু এই বাড়িটিও পুরোপুরি নদী গর্ভে চলে যাবে। এর বাইরেও কিন্তু আমি এখন যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এবং যেখান থেকে লাইভ করে সরাসরি দেখানোর চেষ্টা করছি, এই জায়গাটি কিন্তু একটি সময় ছিল একটি গ্রাম, কিন্তু এখন বলার কোনো সুযোগ নাই যে এটি আসলে একটি সময় ছিল জনবহুল একটি গ্রাম। এভাবে বছরের পর বছর নদীর এই ভাঙনে, গড়াই নদীর এই পানির স্রোতে ভাঙনে কিন্তু কয়েকটি গ্রাম কিন্তু ইতিমধ্যেই কিন্তু এই যে পানিটি এখন দেখাচ্ছি, এই নদীর মাঝ বরাবরই কিন্তু গ্রামগুলো ছিল, সেগুলো বিলীন হয়ে গেছে। এখন আসলে যে কয়েকটি বাড়ি অবশিষ্ট আছে, এই বাড়ির যারা বাসিন্দারা আছেন তারা কিন্তু বারবারই আমাদেরকে, যখনই আমরা এই গণমাধ্যমে কর্মীরা নিউজ করতে আসি, তারা কিন্তু অনেকটা আক্ষেপের সুরে আমাদেরকে বলেন যে প্রতি বছরই তো আপনারা আমাদের এই ভাঙন নিয়ে নিউজ করেন বা সংবাদ প্রকাশ করেন, কিন্তু তারপরও কেন আমাদের এই প্রতি বছরে ভাঙনের কবলে পড়তে হয়? কেন সরকার তেমন কোনো ব্যবস্থা, স্থায়ী কোনো ব্যবস্থা নেন না যে যেন আমাদের এই ভিটে মাটির যতটুকু সম্বল আছে সেই সম্বলটুকু নিয়ে আমাদের স্বামী সন্তানের মাথা গোজার মতো যে জায়গাটি, সেটি যাতে না হারাতে হয়। আসলে এই বিষয়টি নিয়ে আমি আজ সকালে পানি উন্নয়ন বোর্ডের যিনি কর্মকর্তা আছেন বা ওই অধিদপ্তরে যারা আছেন তাদের সাথে কথা বলেছি। যদিও তারা দাবি করছেন যে এই অর্থ বছরে বেশ 12 কোটি টাকা মতো একটি বরাদ্দ এসছে এবং এই বরাদ্দ দিয়ে এই ভাঙনের যে সৃষ্টি হচ্ছে, সেই ভাঙনের প্রতিরোধে কিন্তু জিও ব্যাগ ফেলা হচ্ছে। যদিও আমি প্রকল্পের যে জায়গাটি বলার কথা, মানে ওনারা অফিস থেকে বলছেন, সেই জায়গাটিতে এসে কিন্তু সেইভাবে কার্যক্রম লক্ষ্য করিনি। আমি স্থানীয় একজন বাসিন্দার সাথে কথা বলে যতটুকু জেনেছি, উনি বলছেন যে হ্যাঁ, জিও ব্যাগ দিয়েছেন কিছু, কিন্তু সেটি আসলে প্রয়োজনের তুলনায় খুবই কম। এবং এই যে পানিটা আমি দেখালাম, যেখানে যে বাড়িটা ভেঙে আছে, তার থেকে কিন্তু 10 থেকে 15 ফুট দূরে কিন্তু জিও ব্যাগ, কিন্তু আসলে দেখার কোনো সুযোগ নাই। আমি যদি আরেকটু দেখাই, যে এখানে কিন্তু জিও ব্যাগ, এই যে পানির যে তীব্র স্রোত যাচ্ছে, এর নিচেই কিন্তু জিও ব্যাগ ছিল, কিন্তু আসলে জিও ব্যাগ আসলে
প্রকৃত অর্থে কোনো কাজেই লাগেনি। সেই অব্যাহত পাড়ের যে ভাঙন তার মাঝখানেই কিন্তু এই বাসিন্দাদের বসবাস করতে হচ্ছে, প্রতিনিয়ত নির্ঘুম রাত কাটাতে হচ্ছে। কখন আসলে এই তার বাড়িটিও যে শেষ সম্বল সেটি আসলে ভেঙে নদীগর্ভে চলে যাবে। সবকিছু মিলিয়ে আসলে এই অব্যাহত ভাঙনের সৃষ্টি থেকে এলাকা মানুষ, শৈলকুপার মানুষ এবং এই বাসিন্দারা কিন্তু চাচ্ছে স্থায়ীভাবে একটি মুক্তি, যেন অন্তত তাদের এই ভিটে মাটি সম্বল শেষ যতটুকু আছে ততটুকু আর না হারিয়ে যায়। এই ছিল ঝিনাইদহ থেকে নদী পাড়ের ভাঙনের সর্বশেষ পরিস্থিতি। ইশিকা। সবুজ, অনেক ধন্যবাদ আপনাকে। ঝিনাইদহের নদী ভাঙনের তীব্রতা, ক্ষতিগ্রস্ত মানুষের সর্বশেষ তথ্য জানছিলাম সহকর্মীর কাছে। মেহেরপুরের একটি গ্রাম টানা 2 মাস ধরে পানিবন্দী, চরম দুর্ভোগে পড়েছে 3 শতাধিক পরিবার। এই পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানতে এখন যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আক্তারুজ্জামান। আক্তার, এই দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার কারণে স্থানীয়দের দৈনন্দিন জীবন কিভাবে প্রভাবিত হচ্ছে? ধন্যবাদ আপনাকে। আমি গতকালকেও কিন্তু লাইভে জানিয়েছিলাম যে মেহেরপুরের গাংনী উপজেলার যে সীমান্ত গ্রাম রয়েছে কাজীপুর, সেই কাজীপুর কিন্তু প্রায় 2 মাস যাবৎ জলাবদ্ধতা রয়েছে একটি মহল্লা, যেখানে প্রায় 2 থেকে 300 লোকের বসবাস। তারা কিন্তু পানিতে বের হতে পারছেন না, অনেকের চুলা জ্বালতে পারছেন না, খাবার দাবার নিয়ে তারা মহা সংকটে পড়েছেন। তো আমরা অনেকের সাথে কথা বলেছি, অনেকে বলেছে যে পানিতে মানে চলাচল করতে যেয়ে কিন্তু অনেকের বিশেষ করে চর্মরোগে আক্রান্ত হচ্ছেন এবং শিশুরা বিশেষ করে স্কুল যেতে পারছেন না, শিক্ষার্থীরা স্কুলে যেতে পারছেন না। অনেকেই কিন্তু দেখছি যে অনেকের ঘর বাড়ি কিন্তু অনেকটা ভেঙে পড়েছে, বিশেষ করে মাটির ঘর এবং টিনের ছাউনি। আমরা যদি পিছনটা দেখাই যে আমরা যে বাড়িটিতে রয়েছি সে বাড়ি পানিবন্দী রয়েছে 2 মাস। তারা কিন্তু এ পর্যন্ত কোনো সরকারের যে সহায়তা কিন্তু পাননি। বিশেষ করে প্রতিবেশীরা কিন্তু যারা উঁচু স্থানে বসবাস করছেন তারা খাবার দিয়ে সহযোগিতা করছেন এই পানিতে যারা জলাবদ্ধতায় যারা নিমজ্জিত রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই কিন্তু এই পানি দিয়ে চলাচল করছে, পানির মধ্যে দিয়ে তাদের কিন্তু বিকল্প কোনো পথ নেই। অনেকেই পানিতে চলাচল করতে না পেরে রোগে আক্রান্ত হয়ে কিন্তু তাদের আত্মীয়র বাড়িতে আশ্রয় নিয়েছেন। আমরা কথা বলেছি উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেনের সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে তিনি এ পর্যন্ত কিন্তু এই গ্রামটা পরিদর্শন করেননি, তবে তিনি আসার কথা রয়েছেন। তিনি বলেছেন যে আমরা বিষয়টি দেখছি এবং তাদের জন্য কোন ধরনের সহায়তা দেওয়া যায় কিনা সে বিষয়ে পরিকল্পনা নিচ্ছে। তবে সরকারিভাবে সহায়তার জন্য কিন্তু অনেকেই কিন্তু তাদেরকে তাকিয়ে আছে যে তারা সরকারের পক্ষ থেকে কোন ধরনের সহায়তা নেবে কিনা। আপনারা কতদিন যাবত পানিতে আছেন এবং আপনাদের কাছে সরকারের কোনো সহায়তা আসলে পৌঁছাইছে কিনা একটু যদি জানান। পানি আজকে তো 6 মাস ধরে পানিতে ডুবছে, আঁকা ভেজা, রান্না ঘর বাড়ি হাসি মাসি সবই ভেজা, আর পানিতে পায়ে সব ঘা হয়ে গেল, কিছু করতে পারছি না। সরকারের লোকজন আসে না, আমাদের দেখে না, কিছু না সাহায্য। শুনছিলেন যে সরকারের লোকজন কিন্তু আসে না। আমরা এই গ্রামেরই একজন শিক্ষক, তার সাথে কথা বলবো। তিনি জানাবেন যে আসলে আপনাদের দাবিটা কি এখন আর কেন পানি বন্দী? আমাদের এখানে 2 মাস যাবত পানিতে আমরা বন্দী আছি। বন্দী থাকার পিছনে প্রধান কারণ হচ্ছে আমাদের এই মহল্লার পশ্চিম সাইডে একটা রোড হয়েছে, রোডে কোনো ব্রিজ কালভেট নাই, যার জন্য পানি নিষ্কাশন হতে পারে না। যদি এখানে ব্রিজ বা কালভেট দেওয়া হয় এবং পানি নিষ্কাশন করতে পারলে আমরা এই জলবদ্ধতা পড়বো না। এই জলবদ্ধতা পড়ার জন্য আমাদের বিভিন্ন রকম পানিবাহিত রোগে আমরা আক্রান্ত হচ্ছি। আমাদের এখানে যারা বসবাস করছে তারা রান্নাঘরে খাট পাচ্ছে না, তাদের রান্নাঘর পড়ে গেছে, রান্নাঘরে পানি উঠেছে, চুলাতে পানি। আমরা পরস্পরের প্রতি একটু সাহায্য করছি। আমাদের এ যাবৎ কোনো সরকারের লোকজন এখানে দেখতে আসে নাই বা কোনো সহযোগিতার হাতও আমাদের বাড়ি দেয় নাই। ধন্যবাদ। শুনছিলেন যে সরকারের যে সহায়তা বা স্থানীয় যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রয়েছে তিনিও কিন্তু তাদেরকে খোঁজ খবর নেননি। তবে তাদের প্রত্যাশা যে সরকার যদি সহায়তা করে এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দেন তাহলে কিন্তু তাদের এই দুর্ভোগ কিছুটা লাঘব হবে। তো এই ছিল আমার কাছে মেহেরপুরের কাজীপুর থেকে জলাবদ্ধতা থেকে সর্বশেষ সংবাদ। ইশিকা আজিজ। আক্তার, অনেক ধন্যবাদ আপনাকে। মেহেরপুরের একটি গ্রাম 2 মাস ধরে পানিবন্দী, সর্বশেষ তথ্য জানছিলাম সহকর্মীর কাছে। 1 যুগেরও বেশি সময় ধরে হচ্ছে না নরসিংদীর রায়পুরা উপজেলার চাঁদপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন। ফলে ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছেন ইউনিয়নের 20,000 ভোটাররা। ভোট না হওয়ায় নতুন জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারছেন না তারা। এতে চরম ভোগান্তিতে সাধারণ মানুষেরা। সহকর্মী বিনা আক্তারের তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শায়লা খান।
2011 সালে শেষবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট দিতে পেরেছিলেন রায়পুরা উপজেলার চাঁদপুর ইউনিয়ন পরিষদের মানুষেরা। দীর্ঘদিন ভোট না হওয়ায় ইউপি চেয়ারম্যান মোমেন সরকার একক আধিপত্য গড়ে তুলেছেন সেখানে। 2016 সালে তফসিলের আওতায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও মোমেন সরকার ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য চাঁদপুর ইউনিয়নের সীমানা নির্ধারণ এবং ভোটার তালিকা পুনর্নির্ধারণে নির্বাচন স্থগিতে হাইকোর্টে রিট করেন। নির্বাচনটি 10 বছর যাবত বন্ধ করে রাখছে চাঁদপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোমেন সরকার। আমরা তার অবশ্য চাচ্ছি ভোটের যে অধিকারটুকু সে হয়রান করছে কেসের মাধ্যমে। দীর্ঘদিন দায়িত্বে থাকা জনপ্রতিনিধিরা এলাকায় উন্নয়ন নয় বরং নিজেদের পকেট ভারী করতেই ব্যস্ত বলে অভিযোগ করেন স্থানীয়রা। যত অবৈধ কাজ আছে সব হেরা করে, গাঁজা মদ ইয়াবা সব হেরার বাড়ির ভিতরে বিক্রি করে। প্রত্যেকটা রাস্তাঘাটের টাকা পয়সা ওনার কাছে আসে, কিন্তু ওনা নিজে বহন করে খাইয়া লাইতেছে, জনগণের কোনো কিছু দিতেছে না। ওনাকে বিতাড়িত করতে হইব। এই এলাকার ভিতরে আপনাদের মাধ্যমে আমরা নতুন একটা নির্বাচন চাই। সীমানা জটিলতা থাকলে নির্বাচন হয় না বলে জানান ইউপি চেয়ারম্যান। স্থানীয় সরকার সচিব নরসিংদী ডিসি মহোদয় রায়পুর উপজেলা সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার মহোদয় বরাবর আবেদন করে আসতেছি যে দ্রুত এই সীমানা জটিলতা নিষ্পত্তি করে দ্রুত চাঁদপুর ইউনিয়নে নির্বাচন দেওয়ার জন্য সকল বিষয় আলোচনা করে কাগজপত্র দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা। বিভিন্ন প্রকল্পের অনিয়ম সম্পর্কে আমরা অভিযোগ পাচ্ছি, তো এইসব সার্বিক যে বিষয়গুলো আছে এগুলো আমরা একটা তদন্ত করে তদন্ত প্রতিবেদন রেডি করে আমরা প্রয়োজনে জেলা প্রশাসক স্যারকে অবহিত করব। নির্বাচন কমিশনের পরবর্তী নির্দেশনা পেলে নির্বাচন আয়োজন করা যাবে বলে জানান রায়পুর উপজেলা নির্বাচন কর্মকর্তা। এই মামলা সংক্রান্ত কোনো রিট হয়েছে হাইকোর্টে, সেই রিটের প্রেক্ষিতে এই নির্বাচনটা এখনো স্থগিত আছে এবং এটা এখনো স্থগিত অবস্থায় আছে। আমরা পরবর্তী কোনো আদেশ বা এখনো আর কিছু পাইনি, আমরা পাইলে তখন দেখা যাবে আমরা কি করব। মোমেন সরকারকে অপসারণ করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা নেবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা জনগণের। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি। আবাদ ভালো হলেও ন্যায্য মূল্য নিয়ে শঙ্কিত কুষ্টিয়ার পাট চাষিরা। উৎপাদন ব্যয় ও শ্রমিকের মজুরি বাড়ায় লাভ তো দূরের কথা, লোকসান কমানো নিয়ে চিন্তায় পড়েছেন। জেলায় পাট চাষ করে বিঘা প্রতি চাষিদের লোকসান গুনতে হচ্ছে 5 থেকে 10 হাজার টাকা। ফলে দিন দিন এ চাষে আগ্রহ হারাচ্ছেন কৃষকেরা। তবে পাট চাষিদের খরচ বাঁচাতে সব ধরনের পরামর্শ দেওয়ার কথা বলছে কৃষি বিভাগ। কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। ব্যস্ত সময় পার করছে কুষ্টিয়ার পাট চাষিরা। কেউ কাটছেন, আবার কেউ করছেন আঁশ ছাড়ানোর কাজ। এবছর আবাদ ভালো হলেও হতাশ কুষ্টিয়ার পাট চাষিরা। বলছেন প্রতি বিঘায় 20 থেকে 25 হাজার টাকা খরচ হলেও কোনোভাবেই 15 হাজার টাকার বেশি বিক্রি করতে পারছেন না তারা। লোকসান গুনতে হচ্ছে প্রতি বিঘায় 5 থেকে 10 হাজার টাকা। ফলে পাট চাষ করে চরম বিপাকে পড়েছে চাষিরা। বিঘা প্রতি 20 হাজার টাকা খরচ করি পাটে, কিন্তু পাটের যে বাজার মূল্য তাতে আমাদের পোষায় না। আমাদের 5 বিঘি লাগাইছি কিন্তু পাটের তো দাম নাই, অনেক খরচ, কিন্তু সেই খরচের টাকা হিসাবে তো পাটের দামই নাই। সবকিছু হিসাব করতে গেলে দেখা যাচ্ছে যে বিঘা প্রতি 20 থেকে 25 হাজার টাকার উপরে খরচ হয়ে যায়, কিন্তু আমরা পাট বিক্রি করতে গেলে সর্বোচ্চ যদি যাদের পাট ভালো হয় তাদের 15 হাজার টাকা বিক্রি হয়। চাষিদের দাবি তাদের কোনো খোঁজ খবরই নেন না কৃষি কর্মকর্তারা, পান না কোনো প্রণোদনাও। ন্যায্য মূল্য না পাওয়ায় পাট চাষে আগ্রহ হারাচ্ছে জেলার কৃষকেরা। না, আমাদের ওখানে কৃষি অফিসার আসে না, দেখাশোনা করে না, কিছু তো দেয়ও না। এই 5 বিঘি পাট বুনে পাটের তো দাম না। কৃষি অফিসাররা যে আমাদের আছে একটা আশ্বাস দিয়েছে, এইরা কি করতেছে? আমার সার বীজ দেয় না, কোনো বীজ দেয় না, সার মাটি দেয় না। ওই বড় বড় আবক বয়লা আছে, এরা তো খেয়া শেষ করে দেয়, আমাদের পর্যন্ত আসে না। তবে কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন পাট চাষিদের খরচ বাঁচাতে সব ধরনের পরামর্শ দিচ্ছেন তারা। ভালো দাম পাবে বলেও আশা তাদের। আমরা কৃষকদেরকে উদ্বুদ্ধ করি যাতে খরচটা একটু কমানো যায় আর কি, উৎপাদন খরচ। সেই ক্ষেত্রে হচ্ছে যে পাটের জন্য যে পরিমাণ আসলে সার দরকার সেই পরিমাণ উপযুক্ত পরিমাণ সার, বেশি সার না দেওয়া। আর একটা হচ্ছে যে এই যে পাট কর্তন বা পচনের সময় যে অতিরিক্ত শ্রমিক লাগে, পাট দূরে পচাতে হয়, তো এবার সেই খরচটা একটু কম। পাটের মানটা যদি ভালো হয় তাহলে দামটা ভালো পাবে। এবছর জেলায় 35,185 হেক্টর জমিতে পাট চাষ হয়েছে, তবে ভালো দাম না পাওয়ায় হতাশ চাষিরা। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।